আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। রাজ্যে নতুন রেশন কার্ড বণ্টনের সূচনা মুখ্যমন্ত্রীর। ধলাইয়ের জামালপুরে দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের। করিমগঞ্জের জুয়ার আসরে মারপিট, মকর সংক্রান্তি উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ গিরিশগঞ্জে। কাছাকালে পিকনিক ট্রাভেলার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, ট্রাভেলার ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত 24। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। हेल्दी लिवर, हेल्दी लाइफ। एल्टॉक्सिव सिरप, जो पिएगा वो जिएगा। এবারে বিস্তারিত খবর। বছরে 4 লক্ষ টাকা আয় করা পরিবারও পাবে রেশন কার্ড। চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীও পাওয়ার যোগ্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে নতুন রেশন কার্ড বণ্টনের সূচনা। বছরে 4 লক্ষ টাকা আয় করা পরিবারও পাবে রেশন কার্ড। একই সঙ্গে চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও রেশন কার্ড পাওয়ার যোগ্য। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটি, মালিগাঁও, বড়িপাড়া মাঠে রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যে নতুন রেশন কার্ড বণ্টনের সূচনা করেন তিনি। আজ আসামের জন্য একটি নতুন সূচনা চিহ্নিত হয়েছে। রাজ্যে 40 লক্ষেরও বেশি নতুন লোককে এখন রেশন কার্ডের আওতায় আনা হবে, যার সঠিক চিত্র 42,85,745 জন সুবিধাভোগীদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যের নিশ্চয়তা নিশ্চিত করবে বলে জানান মুখ্যমন্ত্রী। সবকা সাথ সবকা বিকাশ নিশ্চিত করার জন্য সরকারের আরেকটি মূল প্রতিশ্রুতি পূরণ করেছে বলেন মুখ্যমন্ত্রী শর্মা। কিন্তু যদি 1 ফেব্ৰুৱাৰীত আপোনালোকে ৰেচনৰ দোকানত যায়, তেতিয়া এই মাহত আপোনালোকে পাব পৰা চাউলখিনিৰ পৰা আপোনালোক বঞ্চিত হ'ব। আমাৰ চৰকাৰৰ নিয়ম অনুসৰি যিসকলৰ হাতত ৰেচন কাৰ্ড থাকে তেখেতসকলক আমি 5 কেজিকৈ চাউল পৰিয়ালৰ প্ৰতিগৰাকী সদস্যৰ বিপৰীতে বিনামূলীয়াকৈ যোগান ধৰোঁ। আগতে চাউল আমি যেতিয়া ল'ব গৈছিলোঁ, ৰেচনৰ দোকানীয়ে আমাক যি চাউল দিছিল সেই চাউলখিনি আমি লৈছিলোঁ। কিন্তু এতিয়া আপোনালোকে 5 কেজি চাউল লৈ মেচিনত আপোনালোকে এটা ষ্টাম্প লগাব লাগিব, হয়নে আনন্দ? আৰু এটা ই-পছ মেচিন বুলি কয়, ই-পছ মেচিনত আপোনালোকে ষ্টাম্প লগাব লাগিব। আৰু সেইটো বেলেগে লগাব নোৱাৰে। ৰেচন কাৰ্ডৰ যিকোনো এজন মানুহে, পৰিয়ালটোৰ যিকোনো এজন মানুহে গৈ এইটো না আধাৰৰ অথেণ্টিক, এইটোতো আগতে আপোনালোকৰ এবাৰ লৈছেই চবেই আধাৰৰ অথেণ্টিকেট কৰি আপোনালোকে চাউলখিনি ল'ব পাৰিব। আৰু আজিকালি আমি নিয়ম কৰিছোঁ যে প্ৰত্যেক মাহৰ নিৰ্দিষ্ট দিন এটাতে আমি চাউলখিনি ল'ব লাগে আৰু তাক আমি অন্ন সেৱা সপ্তাহ বুলি আমি কওঁ। ধলাই খাদ্য সুরক্ষার অধীনে নতুন রেশন কার্ড বিতরণ করলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিজেপি সরকারের আমলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রতিটি জাতি গোষ্ঠীর মানুষেরা সমানভাবে পাচ্ছেন, এতে কোনো ধরনের বৈষম্য নেই।
ধলাইয়ে খাদ্য সুরক্ষার অধীনে নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, কংগ্রেস ও এআইইউডিএফ এর দলগুলো সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি করে, কিন্তু বিজেপি সরকার উন্নয়নের কথা ভাবে। তাই তো রেশন কার্ড থেকে শুরু করে প্রতিটি সরকারি সুযোগ সুবিধা হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সমানভাবে পাচ্ছেন। সভায় রাজদীপ রায় রেশন কার্ডের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয়, আয়ুষ্মান কার্ড এসব প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, মধ্যধলাইয়ের জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির সভাপতি ভূষণ পাল প্রমুখ। এদিন 10 জন হিতাধিকারীদের হাতে কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড বিতরণের সূচনা করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। ধলাই পূর্ত বিভাগের মাঠে আয়োজিত সভায় কয়েক হাজার হিতাধিকারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধলাই সমষ্টিতে প্রায় 8,000 নতুন রেশন কার্ড প্রদান করা হবে। এতে প্রায় 29,000 হিতাধিকারী রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ভারতবর্ষে আজকে বিশ্বের সমাদৃত প্রধানমন্ত্রী, যারা সমগ্র বিশ্বের নেতৃত্ব, যারা আজকের দিনে আমার দেশের প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে আর এক অগ্রজ নেতা হিসেবে মান্যতা করে, তাদের নেতৃত্বে এই যে আমি বললাম যে ধলাইতে 29,799 জন নতুন করে 7,672টি রেশন কার্ড নতুন করে। তার মধ্যে আপনাদের বলতে হবে যে রেশন কার্ড আমরা যাদের নাম নিয়েছি, আমরা কি আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন পার্টির ভোট দিচ্ছেন? ইউডিএফ রে দিচ্ছেন না, সিপিএম রে দিচ্ছেন না, কংগ্রেস রে দিচ্ছেন? জিজ্ঞেস করা হয়েছে আপনাদেরকে? জিজ্ঞেস করা হয়নি। না হলে ধলাই নির্বাচিত বিধায়ক আমি 40 বছর থেকে রাজনীতি করি। কে আমাকে ভোট দেয়, আমার দলকে ভোট দেয় আমি জানি, কারা দেয় না এটাও জানি আমরা। কিন্তু কার্ড আমরা দিচ্ছি এর জন্য, চাউল দেব মানুষের জন্য। সরকার চলছে, এই ডাবল ইঞ্জিনের সরকারের অধীনে আজকে কেন্দ্র সরকারের কিছু ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, রাজ্য সরকারের সেই অনেকগুলো ডাইরেক্ট বেনিফিট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। এছাড়া কেন্দ্র সরকারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী আবাস পুরো ভারতবর্ষে আমরা 3.5 কোটি মানুষকে আমরা ঘর বানিয়ে দিয়েছি। এবং আমি দিশা কমিটির মিটিং এ আজকে থেকে 3 দিন আগে আমি এই ডাটা দেখছিলাম যে আমরা জেলাতে, আমাদের জেলাতে নরেন্দ্র মোদী সরকার কয়জনকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছেন। পরিমল বাবু, আমি আপনাকে বলতে দ্বিধা নেই যে আজকে আমাদের নরেন্দ্র মোদীজির জন্য শুধু কাছাড় জেলাতে 1,11,000 মানুষ আজকে ঘর পেয়েছে, 1,11,000 ঘর হয়েছে। দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, উত্তেজনা ধলাইয়ের জামালপুরে। দুই বন্ধুর মধ্যে টাকা লেনদেনের বিবাদের জেরে প্রাণ গেল আরেক বন্ধুর। দলবদ্ধ আক্রমণে মৃত্যু ঘটল ওই যুবকের। এমন কাণ্ডে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালালেন। পরিস্থিতি থমথম হয়ে ওঠে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধলাই থানার অধীনস্থ জামালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ। দলবদ্ধ হামলায় মৃত্যু ঘটে 27 বছরের যুবক রিয়াজউদ্দিন লস্কর ওরফে বাবুর। স্থানীয়রা জানান, জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছিল। সোমবার বিকেলে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাড়িতে না থাকার সময় তার মায়ের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে আহত হন তার মা। পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর ও অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করে।
আহত মাকে বোনের বাড়িতে রেখে বাবু ও আরেক বন্ধুকে সঙ্গে করে রাতে বাড়ি ফিরছিল সাকিব। তখন 20-25 জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। দলবদ্ধ আক্রমণে সাকিব ও আরেক বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু লস্কর। ঘটনা সংঘটিত করেই স্থান ত্যাগ করে হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে ধলাই হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে মেডিকেলে রেফার করা হয়, কিন্তু মেডিকেলে পৌঁছার আগেই বাবুর মৃত্যু ঘটে। বাবুর মৃত্যুর খবর পৌঁছতেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে ভাঙচুর করেন। এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটা হয়েছে আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আমি তারা একটি বোলেরো গাড়ি আছে, এইটা চালাইতাম। আমাকে তারা মণিপুর পাঠিয়েছে। মণিপুরতে আসার সময় 22 কুইন্টাল লুট আসলো গাড়িতে। তাহলে তারা গাড়ির টায়ারটা একটু একটু কেটে পড়ে গেছে। ঘরে আসার পরে তারা গাড়িটার জরিমানা দেওয়ার লাগে কইছে 10,000 টাকা। আমি এখন ড্রাইভার মানুষ, 2 টাকা রুজু করলে 10,000 টাকা তারা কিরকম দিব? তাও তাতে বিবাদ লাগিয়ে আমার লগে মায়ের পিট করছে তারা। আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারা মারার লাগি গেছে। 2 জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে দিয়েছে। আমার বন্ধু 2 জন গেছে, আমার কাছে পয়সা পাইতো আমার ঘরে গেছে ফোন করিয়া আমি লিয়া গেছি। তারা পয়সা দিয়া মানে পয়সা কইছি তারা কালকে দিলাই দিতাম কইছি, দিতাম পারছি না। আমি ঘরে টাকা 5,000 তারা পাইতো। তারা কইছে কালকে দিলাই কইয়া আমি তারা বাইর করে দিয়া আমি মানে বাইর করে দেওয়ার লাগছি। দেওয়ার পরে রাস্তা তাওয়ার পরে একটা হঠাৎ পিছিয়ে দিকে অ্যাটাক করছে মানুষ 13-14 জন। মেয়ে মানুষ আরও অনেক আসলো, অনেক মানুষ চিনতে পারছি না। তারপরে মারামারি শুরু গেছে। মারামারি শুরু হওয়ার পরে আমরা 2 বন্ধু আসলাম, 3 জন আসলাম। 3 জন থেকে 1 জন তো ফালাই দিয়েছে, আর 2 জন তো বাড়ি খাইয়া বাকি গেছি। তারপরে আমরা গিয়া তারা ফোন করে ফোনটা কাটি দেয়। তারপরে একটু করে কল যায় আমরা কাছে, বলে এখানে একটা মানুষ। এটা হইল লেঞ্জা, দা, রড, এর বাদে বলম, ওই যে চুক্কা রড চুক্কাইয়া এরকম জিনিস দিয়ে তারা আশ্র দিয়ে মারছে। তারা আজকে থেকে না বিগত কতদিন থেকে তারা এরকম এই জায়গাত অনেক মানুষের অত্যাচার করে। তারা আজকে আমার 3টা এফআইআর দেওয়া আছে, আমার খালি এফআইআর 3টা দেওয়া আছে। তে তারা এরকম করে যায়। আমার মারও 2টা আঙ্গুল কাটছে কালকে, 2টা আঙ্গুল একদম কাটি লিছে, আধাকান করে লিছে। তারপরে আমরা এখানেই মানুষ পুলিশ প্রশাসন দিয়ে ফোন করছি। জুয়ার আসরে মারপিট। মকর সংক্রান্তি উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে করিমগঞ্জের গিরিশগঞ্জ এলাকায়। আটক 2। জুয়ার আসরে লাভ ক্ষতির হিসেব নিকেশে গন্ডগোল বাধে। মকর সংক্রান্তি উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয় করিমগঞ্জের গিরিশগঞ্জ এলাকায়। মারপিটের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। সংক্রান্তি উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও বসে জুয়ার আসর। অর্থের লেনদেন সংঘর্ষের অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। পরে পুলিশ এই ঘটনায় 2 জনকে আটক করে এবং জুয়া খেলায় ব্যবহৃত হওয়া বিভিন্ন সামগ্রীও জব্দ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুয়া খেলাকে কেন্দ্র করে আয়োজকদের দুপক্ষের বচসার সূত্রপাত। অভিযোগ, এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা। স্থানীয়রাই প্রাথমিকভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি তারা সামলাতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়। হাইলাকান্দি কাঁচাখালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিক ট্রাভেলার গাড়ি। ট্রাভেলার ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত 24। হাইলাকান্দি কাটাখালে দুর্ঘটনার শিকার হয়েছে পিকনিক ট্রাভেলার গাড়ি। জানা গেছে, পিকনিক যাত্রীদের নিয়ে AS11BC 2102 নম্বরের ট্রাভেলার গাড়িটি দ্রুত বেগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অল্টোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে 24 জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা অতি সংকটজনক হওয়ায় তড়িঘড়ি তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এখানে এসে দেখতে পেরেছি এখানে পিকনিকের গাড়ি, সবাইকে হসপিটাল পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং পাড়ার মানুষ, এলাকার মানুষ সবাই মিলে হসপিটাল প্রেরণ করা হয়েছে। এখানে পিকনিকের গাড়ি, ছোট ছোট বাচ্চারা কোন স্কুলে, কালীনগর নান্দিগ্রাম কোন স্কুলের নাম আমার জানা নেই। এটা শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে এখানে রাইট সাইডে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং গাড়ির মধ্যে দেখতে পারবেন পিকনিকের অনেক সামগ্রী রয়েছে। চাকুরি স্থায়ীকরণ সহ অন্যান্য দাবিতে অনশন শুরু করলেন NIT শিলচরের অস্থায়ী কর্মীরা।
বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। দীর্ঘ বছর থেকে কাজ করে আসা অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণ, স্থানীয় যুবক যুবতীদের নিযুক্তি সহ 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসলেন শিলচর এনআইটির অস্থায়ী কর্মীরা। এনআইটির প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেন তারা। অস্থায়ী কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন এনআইটির চত্বর। এনআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা বলেন, নিযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এনআইটির কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বজনপোষণ করছে। শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে অনশন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন এনআইটির অস্থায়ী কর্মীরা। একটা কানাকড়ি না নিয়ে এখান থেকে রিটায়ারমেন্ট হয়ে চলে গেছে এবং আর্থিক অনটনের কারণে আমাদের এই মাস্টারুল ওয়ার্কারদের ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাতে পারেনি। তো এই 83 থেকে আজ পর্যন্ত এই আমাদের মাস্টারুল ওয়ার্কারদেরকে নিয়ে ছিনিমিনা কেনা হলো কেন, তারা আমরা এনআইটি কর্তৃপক্ষের কাছে জবাব চাই। তো তারা লুকিয়ে রেখেছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, এর জন্য আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। এবং আন্দোলন শুধু এবার যদি আমাদের রক্তক্ষয়ী আন্দোলন হবে, আমরা যখন পর্যন্ত আমরা আমাদের দাবি এখান থেকে আমরা নিতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ওনাদের আত্মীয়ের চাকরি লাগে, ওনাদের কুটুমের চাকরি লাগে, ওনাদের শালার চাকরি লাগে, ওনাদের বাতিজার চাকরি লাগে, সব চলছে। এনআইটির কর্তৃপক্ষের যে এই যে বৈমাতৃ সুলভ আচরণ আমরা কোনো অবস্থায় মানব না, তার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। এবং যখন পর্যন্ত আমরা মাস্টারুলের ইউনিয়নের দাবি পালন করা না হবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে ধাপে আমাদের আন্দোলন অনির্দিষ্টকালীন চলবে। মাস্টারুল ওয়ার্কারদের স্থায়ীকরণ অবশ্যই তাড়াতাড়ি করতে হবে। এনআইটিতে নতুন নিযুক্তির ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে বিগত দিনে অনেক লক্ষ লক্ষ টাকা অর্থ আদায় করা হয়েছে, সেই অর্থগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন? যেহেতু এখানে ইন্টারভিউ হয়নি, সেই ইন্টারভিউ টাকাগুলা এই যুবক যুবতীদের কেন ফেরত দেওয়া হচ্ছে না, তার জবাব দিতে হবে। কাজীডহরে পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃত লাশ। কাজীডহর 2য় খণ্ডের বাসিন্দা বছর 51 অম্লান কুসুমনাথ বরভুইয়া নামের এক ব্যক্তি রাতে জলে ডুবে যান। ঘটনার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী পরিবারের এক মহিলা পুকুরে এক ব্যক্তিকে জলের মধ্যে ভেসে থাকতে অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে জড়ো হন এলাকার অসংখ্য মানুষ। এদিকে স্থানীয় ভিডিপি সম্পাদক শাহরুল ইসলাম বিষয়টি সোনাই পুলিশকে অবগত করান। সোনাই থানার ওসি সদল বলে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুবিনের উপস্থিতিতে পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। আমি জানি না, আমি ঘরে আসলাম, মানে লোকাল মানুষে মানে আমার ফোন মারছে, ফোন মারি কইছে তোর বাড়িটা রাস্তার মাঝে ফেলাই। বাদে আমি গেছি, যাবার বাদে আমার বাড়িটারে দেখছি ফেলানির বাদে আমি আমার বাড়িটারে লইয়া দোলাইতে আইছি, আবার বাদে দোলাইতে আসছে না। সেই হিসাবে আমারে মেডিকেল কলেজ শিলচর তাই আমারে দিলাইছন, কইছেন হলো তুমি যাও গিয়া। আর ইনো আবার বাদে মানে রাস্তাত মানে মৃত্যু হয়ে গেছে আমার বাইর। আর প্রশাসনের কাছে কাজীগড়া বিধানসভার 4টি মণ্ডলের জনসংযোগ অভিযান করলেন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের 4টি মণ্ডলের অধীন বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি থেকে টিকিটের প্রবল দাবিদার অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য। মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 7 ঘন্টায় প্রথমে 5 গ্রাম, এরপর একে একে বদরপুর ঘাট স্থিত জংলা কালীবাড়ি, কাটিগড়া চৌরঙ্গি, কালাইন, গুমরা, দিগরখাল সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এদিন বিজেপি কালাইন মণ্ডল, কাটিগড়া মণ্ডল, পশ্চিম কাটিগড়া মণ্ডল এবং বদরপুর 5 গ্রাম মণ্ডলের 4 জন সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, সুব্রত চক্রবর্তী এবং তপন মোহরে বিজেপি অসম প্রদেশ মিডিয়া প্যানেলিস্ট তথা কাছাড় জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, শিলচরের সাংসদের কাটিগড়া প্রতিনিধি সুখেন্দু কর সহ এলাকার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী মহলের সাথে সাক্ষাৎ করে মত বিনিময় করেন। নির্বাচিত হবে তাদের পক্ষে আমরা সমর্থন করব। আমি আশা রাখি যে এই মাসের মধ্যে, এটা আমার 3 রাউন্ড চলছে, 3rd রাউন্ড চলছে। শিলচর কনস্টিটিউয়েন্সি 7টা যেটা আছে, সেই 7টা এমএলএ কনস্টিটিউয়েন্সি সেটা আমার 3rd রাউন্ড চলছে, আজকে সেটার সমাপ্তি হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমি 4th রাউন্ডে আমি জনসংযোগ করার চেষ্টা করব। আপনি টিকিট পাওয়ার ক্ষেত্রে কতটুকু আপনি আশাবাদী আপনি টিকিট পাবেন? দেখুন, আমরা প্রায় 6-7 জন আছি, সবাই টিকিট প্রত্যাশী, আমিও তাদের মধ্যে একজন। আমি আশা করি আমার মনোনয়ন সব কিছু যোগ্যতা যদি নিরপেক্ষভাবে বিচার করে দলীয়
হাইকমান্ড, আশা করি সেটা আমার অনুকূলেই আসবে। আজকে আমি কাটিগোড়ার প্রথমে গিয়েছিলাম আমি 5 গ্রামে, তারপরে আমি চলে যাই জংলা কালীবাড়ি, তারপরে কাটিগোড়া চৌরঙ্গি, তারপরে আমি কালাঞ্চোড়া বাগানে, এছাড়া বিভিন্ন যারা সমাজে প্রতিষ্ঠিত, যেমন ধরুন যারা লেখক, সাংবাদিক, তারপর ডাক্তার, শিক্ষক, সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট ইত্যাদি যারা আছেন সমাজে, যারা অপিনিয়ন ক্রিয়েট করতে পারেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাছাড়া আমি বিভিন্ন যে আমাদের মণ্ডল সভাপতি আছেন, সেই বিভিন্ন মণ্ডল সভাপতির সঙ্গেও আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। অনেকে আমাকে চিনেন হয়তো নামে এবং মানুষে আমাকে চিনেন না, কিন্তু আজ আমার খুব ভালো লাগছে সবার সাথে আমি ব্যক্তিগতভাবে আমি মত বিনিময় করেছি। ভাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম। সমাজে জনসংযোগ বাড়াতে ভাঙ্গা বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এলাকার পিছিয়ে থাকা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন ধরনের সাহায্যকারী সামগ্রী। সবকা সাথ সবকা বিকাশে ভারত সরকার যেভাবে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে, ঠিক তদ্রূপ দেশের সীমান্ত সুরক্ষার সাথে সমাজের পিছিয়ে থাকা বর্ডার এলাকার হতদরিদ্র শিক্ষিত বেকার লোকেদের উন্নয়নেও সমানভাবে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন ভারত সরকারের সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ জওয়ানরা। উল্লেখ্য, বর্ডার এলাকার লোকেদের সাথে জনসংযোগ বাড়িয়ে সকলের সহযোগিতায় মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়। বিএসএফ এর তরফ থেকে নেওয়া এই সুন্দর পদক্ষেপে সত্যি প্রশংসনীয়। रिस्पॉन्सिबिलिटी बनती है कि सीमा के पर रहने वाले निवासियों की सुरक्षा करें और उनके किसी भी सुख दुख में उनका सहयोग करें। इसी क्रम में हम सीमा क्षेत्र में रहने वाले जो ज़रूरतमंद हैं उनकी कुछ जो ज़रूरतें हैं जिनको कि हम सिविक एक्शन प्रोग्राम के तहत पूरा कर सकते हैं, उसको हम पूरा करने की कोशिश करते हैं, जिससे कि वो उनका डेवलपमेंट हो सके और उनका जीवन यापन सुचारू रूप से चल सके। साथ ही जो सीमा पर जो स्कूल्स हैं उसमें पढ़ने वाले छोटे बच्चे, मेधावी छात्र, उन लोगों को भी छोटी मोटी ज़रूरतें या सामान देकर कोशिश करते हैं कि उनके ये सब जो ज़रूरत का सामान है उसके दिन डेली रूटीन में काम आ सके। और वो सिविक एक्शन प्रोग्राम का जो एम है सीमा पर रहने वाले निवासियों को सुरक्षा व खुशहाल जीवन को इंश्योर करना, उसको पूरा कर सके। थैंक यू। ভারত জোড়ো যাত্রার পর ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের নিপীড়িত বঞ্চিত মানুষের ন্যায়ের পক্ষে দাবি করিমগঞ্জ কংগ্রেসের। ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন এই যাত্রার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় ভারত জোড়ো ন্যায় যাত্রা বলে জানিয়েছে করিমগঞ্জ কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার উদ্দেশ্য নিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বিস্তারিত তুলে ধরেন। সকাল 8 ঘটিকায় শিবসাগরের আমগুড়ি থেকে আসামে সর্বমোট 833 কিলোমিটার 17টি জেলা কভার করে এই যাত্রা রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা আসামের মধ্যে অনুষ্ঠিত হইবে। ইতিমধ্যে আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় বলেছেন যে রাহুল গান্ধীর এই যাত্রা 18 তারিখ আমগুড়ি থেকে শুরু করে 25 তারিখ সেটা আসামের বর্ডার পার করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে সেই যাত্রা রওনা হবে। কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী যারা আছেন তাদেরকে বিভিন্ন স্ল্যাব দেওয়া হয়েছে। সেই স্ল্যাব অনুযায়ী প্রত্যেকে যাতে 17 জানুয়ারির মধ্যে এই যে লিঙ্ক যেটা এআইসিসি থেকে দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে যাতে তারা তাদের সেই সাবস্ক্রিপশন এআইসিসিতে তারা দেন, এই জন্য আজকে আমি জেলা কংগ্রেসের তরফ থেকে অনুরোধ রাখছি। শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রবীণ সাংবাদিক স্বদেশ বিশ্বাস প্রয়াত শোক বিভিন্ন মহলে। শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা বিশিষ্ট ব্যক্তিত্ব তথা প্রবীণ সাংবাদিক
স্বদেশ বিশ্বাস আর নেই। মঙ্গলবার সকাল 8:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন তিনি। শিলচর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক ছিলেন, এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। রেখে গেছেন স্ত্রী শিক্ষিকা চম্পা বিশ্বাস, 2 ছেলে, পুত্রবধূ, নাতি ও গুণমুগ্ধদের। প্রয়াতের বড় ছেলে সাংবাদিক সায়ন বিশ্বাস। স্বদেশ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, রিতেন ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন স্বদেশ বিশ্বাসের নশ্বর দেহ প্রেস ক্লাবে আনা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক সহ অন্যান্যরা। পরে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব ও অম্বিকেশ্বর শিব মন্দিরের তরফেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর শিলচর শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় তার। সংবাদ জগৎকে বলিষ্ঠ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বদেশ বিশ্বাস। তাদের মধ্যে অন্যতম। পেশা হিসাবে নিছক নয়, একেবারে নেশাগ্রস্ত হয়ে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কীভাবে সেই নেশা ছিল, যে কীভাবে বরাক উপত্যকাকে সঠিক দিশা দেখানো যায়, সেই লক্ষ্য নিয়ে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন। আমরা দেখেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তিনি সব সময় কলম ধরেছেন মানুষের স্বার্থে। এবং সাংবাদিকতার যে নীতিনিষ্ঠ নিয়ম রয়েছে, বিধি রয়েছে, সব কিছু মেনে তিনি চলতেন এবং সব সময় তিনি নতুন প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করতেন। সদস্য স্বদেশ বিশ্বাস, যাকে আমরা আঙ্কুল বলে পরিচয় ছিল, আঙ্কুল, সবাই আঙ্কুল বলেই ওনাকে, স্বদেশ বিশ্বাস নামটা আমাদের কাছে খুব একটা প্রিয় ছিল না, আঙ্কুলটাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আজ আমরা ভাষাহীন, আমরা কি বলবো। আমাদের ক্লাবের বিশাল বড় এক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফাউন্ডার মেম্বার স্বদেশ বিশ্বাস, উনি আজ আমাদের মধ্যে নেই, তাই আমরা খুব মর্মাহত। আমরা ওনার সাথে সব কিছুতেই ছিলাম, ওনার সাথে কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি ওনার সাথে কাজ করে, অনেক কিছু শিখতে পেরেছি ওনার কাছ থেকে। এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি অনেক সহযোগিতা করেছেন। আজকে এই অম্বিকেশ্বর শিব মন্দির, এই অম্বিকেশ্বর শিব মন্দিরের পেছনেও ওনার অনেক অবদান আছে। এবং এই শিব মন্দিরে যে বাৎসরিক কালী পূজা হয়, এই কালী পূজাতে দীর্ঘ 15-20 বছর উনি নিজেই পূজা করতেন, একেবারে সৎভাবে সুন্দরভাবে পূজা করতেন। ওনার অবদান আমাদের ভুলার না। এবং ওনার আজকে যে ইসে হয়েছে, ওই জন্য আমরা সবাই মর্মাহত এবং ওনার আত্মার চিরকান্তি কামনা করি। ঢালাই মঙ্গলবার সড়ক সুরক্ষার সচেতনতা বাইক র্যালি করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মাসব্যাপী চলা জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠান সোমবার শিলচরে সূচনা করেছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে সোমবার জাতীয় সড়ক সুরক্ষা অনুষ্ঠানের সূচনা করা হয়। মঙ্গলবার ধলাইয়ে সড়ক সুরক্ষার সচেতনতা র্যালি করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন শিলচর থেকে বিশাল বাইক র্যালি করে নতুন বাজার পৌঁছান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তাকে উত্তরীয় দিয়ে স্বাগত জানান। বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, ধলাই জিপির সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা উত্তরীয় দিয়ে স্বাগত জানান। পরে সেখান থেকে বাইক র্যালি করে ধলাই বাজারে পৌঁছান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ধলাইয়ে খাদ্য সুরক্ষার কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে পুনরায় শুরু হয় পথ সুরক্ষার সচেতনতা বাইক র্যালি। দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিয়মনীতি পালন করে যানবাহন চালানোর আহ্বান জানান।
উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন করিমগঞ্জে 19 জানুয়ারি থেকে। পর্যায়ক্রমে 2 বছর পরপর 3 জেলায় দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আয়োজন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সেই মোতাবেক এবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন করিমগঞ্জে হতে যাচ্ছে। 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন 19 থেকে 21শে জানুয়ারি, 3 দিনের বিশাল কার্যক্রম। আজ বরাক বঙ্গ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা 3 দিনের বিশাল কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন এবং বিস্তারিতভাবে জানান। প্রতিনিধি সভাটা আগে করতে এই কারণে আগামী বাকি 3 দিন প্রচুর প্রোগ্রাম আছে, সুতরাং এই দিন যদি আমরা করি সেটা মানে টাফ হয়ে যাবে প্রোগ্রাম এবং সময়ে কুলাবে না। তো আপনারা জানেন 6 বছর পর আমরা করিমগঞ্জে এবার দ্বিবার্ষিক অধিবেশন করেছি, মানে পালাক্রমে 2 বছর পর 3 জেলায় অধিবেশনটা বসে। বরাক উপত্যকার বাঙালি এবং অন্যান্য বিভিন্ন ভাষাগোষ্ঠীর যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতি, সেই স্থিতিগুলোকে পর্যালোচনা করা, আমাদের রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে যে সংকুচনের বার্তা, সেই সংকোচনের বার্তাকে প্রতিহত করে আমাদের নিজেদের আত্মপরিচয়কে অক্ষত রাখার যে সংঘবদ্ধ প্রয়াস, এই সংঘবদ্ধ প্রয়াসে নিজেরা ঐক্যবদ্ধভাবে সংকল্প গ্রহণের জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের এই দ্বিবার্ষিক অধিবেশন। ত্রিদেব চৌধুরীর 3 ডজন পদ্ম উন্মোচিত শিলচরে। ত্রিদেব চৌধুরীর 3 ডজন পদ্য উন্মোচিত হয়েছে শিলচরে। গ্রন্থের প্রকাশক পান্থজন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন আজ শিলচর পার্ক রোড স্থিত মধ্য শহর সভাগৃহে বিশিষ্টজনেদের উপস্থিতিতে ত্রিদেব চৌধুরীর 3 ডজন পদ্য উন্মোচিত হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা 3 ডজন পদ্য গ্রন্থটি পড়তে পাঠকদের প্রতি অনুরোধ জানান, যাতে করে লেখকের চিন্তা চেতনার উন্মেষ ঘটে। উদ্বোধন বা উন্মোচন করা হয়েছে, এটা সার্থক হয়েছে। কেননা আমি বলছি যে জানুয়ারি মাসে দেখুন, সেখানে আমাদের বীর সন্ন্যাসী স্বামীজির জন্মমাস এবং আমাদের যে কবি বা লেখক ত্রিদেব চৌধুরী, ওনারই জন্মমাস। সর্বোপরি শ্রী মাতা সারদা অমনি দেবীর জন্মতিথি মাস। এই মিলিয়ে আমাকে ইঙ্গিত করে যে এই যে পুস্তক গ্রন্থ আজকে উন্মোচিত হলো, এটা শুভ ইঙ্গিত দিচ্ছে। আমিও জানি, সেটা আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি শুধু সেই বইটার উপরে 2টো কথা বলছি। বইটা আপনারা দেখেছেন, আমি বারবার পড়েছি, আমার বেশ ভালোই লেগেছে। কোথায় যেন ছড়ায় এবং কবিতায় এক হয়ে গিয়েছে। পড়তে পড়তে মনে হচ্ছে ছড়া পড়ছি, তারপরে মনে হচ্ছে না কবিতাই তো পড়ছি, তারপরে মনে হচ্ছে কি জানেন, ছড়া আর কবিতা দুটো মিলে এক হয়ে গিয়েছে। ইটখলা অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের নিয়ে এবছরও শুরু হলো ব্যাডমিন্টন খেলা। ইটখলা অ্যাথলেটিক ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো বরাক উপত্যকা প্রাইজ মানি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024। আজ সন্ধ্যায় ইটখলা দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে প্রয়াত সিদ্ধেশ্বর সিং এবং প্রেম সাগর সিংয়ের নামে উৎসর্গিত এই চ্যাম্পিয়নশিপের 6ষ্ঠ সংস্করণের শুভ উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, চিকিৎসক ডাক্তার কুশল কুমার কর, ডাক্তার রঞ্জন সিং, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস, ক্রীড়া সংগঠক অরিন্দম হোর, প্রণয় বণিক, দীপন দেওয়ানজি, সঞ্জু দে। তাদের উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক পঙ্কজ সিং সহ অন্যান্য কর্মকর্তারা। মন্দির প্রাঙ্গণে সুসজ্জিত অস্থায়ী ইনডোর ফ্লাডলাইটের ঝলমল আলোয় অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ক্লাব পতাকা উত্তোলন করেন সভাপতি রতন সিং। শুভ উদ্বোধনী পর্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, অরিন্দম হোর, দীপন দেওয়ানজি এবং প্রণয় বণিক।
ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রতন সিং। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা মুখ্যমন্ত্রীর। ধলাইয়ের জামালপুরে দলবদ্ধ আক্রমণে মৃত্যু যুবকের। করিমগঞ্জের জুয়ার আসরে মারপিট, মকর সংক্রান্তি উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ গিরিশগঞ্জে। কাছাকালে পিকনিক ট্রাভেলার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, ট্রাভেলার ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত 24। এখনকার মতো বিটি নিউজে পর্যন্তই, ধন্যবাদ।